রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। দেখা যাচ্ছে জাতীয় ঐকমত্য তৈরি প্রক্রিয়া নিয়ে কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন উত্থাপিত হয়েছে। কোন কোন প্রস্তাব আলোচনার জন্য গুরুত্বপূর্ণ তার কোনো ব্যাখ্যা ছিল না। কিসের ভিত্তিতে কোন রাজনৈতিক দলকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে তার মানদণ্ড পরিষ্কার ছিল না, এবং কতগুলো দল কোন বিষয়ে একমত হলে সেটা ঐকমত্য বলে বিবেচিত হবে সেটা নিয়েও প্রশ্ন ছিল। এছাড়া সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর প্রতিনিধিত্বশীল না হওয়ার অভিযোগ রয়েছে। কোনো কোনো সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, যেমন জনপ্রশাসন সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন, এবং এসব কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করা হয়েছে, এর বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কমিশন বিলুপ্ত করার দাবি করা হয়েছে, এবং এ বিষয়ে সরকারের অবস্থান অস্পষ্ট ছিল। এছাড়া কোনো কোনো সংস্কারে থাকা অনেক সুপারিশ ভবিষ্যতে বাস্তবায়নের ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েছে। এছাড়া তথ্য কমিশন ও মানবাধিকার কমিশনের সংস্কারের বিষয়ে সরকারের উদ্যোগের ঘাটতি লক্ষ্য করা যায়। কর্তৃত্ববাদের প্রাতিষ্ঠানিকীকরণ এবং জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন, চাঁদাবাজি এবং আর্থিক খাত সহ রাষ্ট্রীয় দখলের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংস্কারের ক্ষেত্রে কোনো কোনো দলের অনড় অবস্থান লক্ষ্য করা গেছে, এবং একই বিষয়ে বারবার আলোচনা করে দীর্ঘায়িত করার অভিযোগও উত্থাপিত হয়েছে। দেখা যাচ্ছে আলোচনা প্রক্রিয়ায় প্রধান প্রধান রাজনৈতিক দল ও শক্তিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ রয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু মৌলিক সংস্কারের প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদ স্বাক্ষরের ফলে রাষ্ট্র সংস্কারের মূল অভিষ্ট অর্জনের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদে নারী আসন নিয়ে যে ঐকমত্য হয়েছে তার ফলে নারীদের কার্যকর প্রতিনিধিত্বের যে প্রত্যাশা ছিল তা পূরণের ব্যর্থতা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। এরপরে আইনি সংস্কার। দেখা গেছে যে এই এক বছরে 50টি আইন প্রণয়ন করা হয়েছে, আইন অথবা অধ্যাদেশ। এই আইনগুলোকে মোটা দাগে প্রশাসনিক, মানবাধিকার বিরোধী, অপরাধমূলক, দুর্নীতি প্রতিরোধমূলক এবং বিভিন্ন খাতভিত্তিক আইনে বিভক্ত করা যায়। দেখা গেছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আইনের দুর্বলতা, বিশেষ করে সাংবিধানিক মর্যাদা ও কর্তৃত্ব খর্ব হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। তড়িঘড়ি করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা আলাদা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ফলে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে, এবং অভূতপূর্ব সংকট এই থেকে উদ্ভূত হয়েছে। এছাড়া আইসিটি আইন সংশোধনের মাধ্যমে বাক ও মত প্রকাশের স্বাধীনতা খর্ব হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। কোনো কোনো আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত করা হলেও তাদের মতামতের প্রতিফলন না হওয়ার অভিযোগ রয়েছে, যেমন সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে। কোনো কোনো আইন প্রণয়নের ফলে প্রবল বিরোধিতার মুখে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের ক্ষেত্রে এটাই লক্ষ্য করে গেছে। দেখা গেছে শুধু নাম পরিবর্তনের জন্য 13টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এছাড়া ফরেন ডোনেশন আইনের নিবর্তনমূলক 14 নং ধারা গ্রহণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা রয়েছে। আইন প্রণয়নে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সম্ভাব্য ফলাফল পর্যালোচনা ও স্বচ্ছতার ঘাটতি লক্ষ্য করা যায়। বিতর্ক বা প্রতিবাদের মুখে বারবার আইন সংশোধনের ফলে আইন বা নীতি প্রণয়নকারী এবং সংশ্লিষ্ট আইনের উপর পরিপালনকারীদের অনাস্থা তৈরি ঝুঁকি সৃষ্টি হয়। প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে প্রথমে জনপ্রশাসন। দেখা গেছে কর্তৃত্ববাদী সরকার পতনের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য কর্মকর্তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয় মুক্ত করার অংশ হিসেবে প্রশাসনিক রদবদল করা হয়েছে। এই রদবদলের মধ্যে ছিল পদোন্নতি, পদায়ন, বাধ্যতামূলক অবসর প্রদান, চুক্তিতে নিয়োগ বাতিল করা এবং পরবর্তীতে চুক্তিতে নিয়োগ করা। একটি তথ্য অনুযায়ী মোট 54টি মন্ত্রণালয়ে 1061টি সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। পতিত সরকারের সময় দলীয় বিবেচনায় বঞ্চিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে, এবং এর মধ্যে পদের বাইরে পদোন্নতি দেওয়া হয়েছে, যেটাকে সুপার নিউমারি পদোন্নতি বলা হয়, এবং 764 জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। চাকরি বয়স 25 বছর পূর্ণ হওয়া মোট 40 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 2014, 2018 ও 2024 সালে 3টি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এ পর্যন্ত মোট 45 জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে
ওএসডি করা হয়েছে, তবে এপ্রিলের তথ্য অনুযায়ী মোট ওএসডি মাত্র 16 জন। এছাড়া সরকারের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেটে সব পর্যায়ের কর্মচারীদের প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে, যেটি এবছরের 1 জুলাই থেকে কার্যকর করা হচ্ছে। এছাড়া সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। দেখা গেছে নাম সর্বস্ব পরিবর্তন করা হয়েছে প্রশাসনের ক্ষেত্রে, এবং প্রশাসনিক কাঠামোর প্রকৃত কোনো সংস্কার বা পরিবর্তন করা হয়নি। জনপ্রশাসনে বিশৃঙ্খলা ও সিদ্ধান্তহীনতা চলমান ছিল এই 1 বছরে। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতার ঘাটতি এবং অনিয়ম ও স্বার্থের দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে কারো কারো বিরুদ্ধে অতীতে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকা, বিভাগীয় মামলায় শাস্তিপ্রাপ্ত এবং আওয়ামী লীগের নানা অপকর্মের সহযোগী বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রশাসনে জনপ্রশাসন ক্যাডারের প্রভাব অব্যাহত রয়েছে, যেখানে গ্রেড ভিত্তিক বৈষম্য, আন্তঃক্যাডার বৈষম্য, পদোন্নতিতে বৈষম্য ইত্যাদি বিদ্যমান। আরও দেখা গেছে একটি দলের অনুসারীদের পরিবর্তে অন্য দল বা দলসমূহের প্রাধান্য বা আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে। বঞ্চিত হওয়ার নামে অবৈধ সুযোগ সুবিধা আদায়ের উদাহরণ রয়েছে। সমালোচনার পরিপ্রেক্ষিতে নতুন নিয়োগকৃতদের প্রত্যাহার করা হয়েছে এবং সংস্কার কমিশনের সুপারিশ অনুসরণ করা হয়নি। দেখা গেছে অনিয়ম, দুর্নীতি ও দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতা চলমান রয়েছে, এবং যেটি সব সংস্কারের আকাঙ্ক্ষা পূরণের প্রতিবন্ধক। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।